ドールセラピーって言ってね。もしかしてগাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা জাপানিজ একটা হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা নাম হচ্ছে ডল হাউস। সিনেমাটা রিলিজ পেয়েছিল 2025 সালে। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 6.6 এবং এটা জাপানিজ মাঙ্গা ডল হাউস থেকে তৈরি করা হয়েছিল। আর এই সিনেমাটার কাহিনী একটু ক্রিপি টাইপের। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাই। তো সিনেমার শুরুতেই আমরা ইয়োশি নামের একজন হাউস ওয়াইফকে দেখি, যে তার 5 বছর বয়সী মেয়ে, যার নাম হচ্ছে মাই, তার সাথে একটা বাংলো কমপ্লেক্সে বসবাস করে। মোটামুটি উচ্চ মধ্যবিত্ত পরিবার। তো যাই হোক, একদিন মাইউই দেখে, মানে ওই বাচ্চা মেয়েটা দেখে যে তার বন্ধুরা তাদের বাড়িতে খেলা করতে এসেছে, কিন্তু খাবার দেওয়ার মতো কিছু নেই। তো মা তখন তার বাচ্চা মেয়েকে বলে, তুমি বাড়ির মধ্যেই খেলা করো, আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে আসছি। তো এরপর মা করে কি মার্কেটে খাবার আনতে যায়, কিন্তু তার সম্পূর্ণ মনোযোগ পড়ে থাকে বাড়িতে, যেখানে বাচ্চাদের সে একা রেখে এসেছে। তো বাচ্চারা বাইরেতে লুকোচুরি খেলছিল। তো বেচারা মাই তখন করে কি লুকানোর জন্য কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। আবার ইতিমধ্যে মা বাড়িতে চলে এসেছে, আর মা এসে তো মেয়েকে কোথাও খুঁজে পায় না। মেয়ে হঠাৎ করে বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছে। তো পুরো বাড়িতে মা মেয়েকে খুঁজতে শুরু করে, কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। তো তখনই ইয়োশি করে কি তার হাজবেন্ড সুজুকিকে অফিসে কল করে জানায়। তো সুজুকি মেয়ের বাবা দ্রুত বাড়িতে ফিরে আসে এবং দেখে বাড়িতে পুলিশ এসেছে। তো সবাই হয়রানে ভাবতে থাকে এইটুকু সময়ের মধ্যে মেয়েটা কোথায় চলে যেতে পারে। তো এই ভাবনার মধ্যে হঠাৎ করে মায়ের হাত থেকে চা পড়ে যায় টেবিলে এবং টেবিল ক্লথ নষ্ট হয়ে যায়। তো সে করে কি টেবিল ক্লথ নিয়ে ওয়াশিং মেশিনে দিতে যায়, আর সেখানেই সে তার মেয়ের ডেড বডি দেখতে পায়, যার নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তো এসব দেখে ইয়োশি তো পুরোই শকড হয়ে যায়। মানে বুঝতেই পারছো তার মেয়ে ওই ওয়াশিং মেশিনে পালিয়েছিল, আর ঢাকনা বন্ধের কারণে সে নিঃশ্বাস আটকে মরে গিয়েছে। তো এই ঘটনার 1 বছর কেটে যায় এবং সুজুকি ফ্যামিলি তখন ওই পুরনো বাড়ির স্মৃতি ভুলতে নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে। তবে মা এখনো তার মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি এবং সে শোকে এতটাই কাতর যে নতুন বাড়িতে একটা ওয়াশিং মেশিন পর্যন্ত রাখেনি, সে নিজের হাতেই কাপড় ধুয়ে নিত। আর ওই দুর্ঘটনাকে ভুলে যাওয়ার জন্য ইয়োশি রেগুলার মেন্টাল কাউন্সিলরের সেশনে অ্যাটেন্ড করত, কিন্তু তাতেও কোনো উন্নতি হয় না। তো ইয়োশির এই অবস্থা দেখে তার শাশুড়ি মিডোরি তার কাছে এসে থাকতে শুরু করে এবং বাড়ির অবস্থা দেখা যায় খুবই খারাপ। অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, কোনো আসবাবপত্র ঠিক জায়গায় রাখা ছিল না, সবকিছু এলোমেলো ছিল। তবে ইয়োশি এসবের কোনো কিছুতেই মনোযোগ দিত না। আর মিডোরি নিজের পুত্রবধূর এরকম অবস্থা দেখে তার অনেক মায়া হয়। মানে টিপিক্যাল শাশুড়ি না, সে অনেক ভালো একটা শাশুড়ি। তো মিডোরি তখন তার পুত্রবধূকে একটা টেম্পলের লিফলেট দেখায় এবং বলে, পাশে একটা মন্দির রয়েছে যেখানে আত্মার শান্তির জন্য রিচুয়াল করা হয়, তুমি একবার সেখানে যাও যদি কোনো লাভ হয়। তো পরের দিন ইয়োশি ব্যালকনিতে দাঁড়িয়ে সেই লিফলেটটা পড়ছিল, কিন্তু বাতাসে লিফলেটটা উড়ে যায় এবং ইয়োশি বের হয়ে সেই লিফলেটের পেছনে ছুটতে ছুটতে একটা মার্কেটে পৌঁছে যায়। আর সেইখানে একটা অ্যান্টিক শপে, মানে পুরনো জিনিসপত্রের শপে, সেই লিফলেটটা পেয়ে যায়। আর তখনই ইয়োশির নজর পড়ে সেই দোকানে রাখা একটা ডলের প্রতি, যে ডলটাকে একটা কাচের বক্সে রাখা হয়েছিল এবং ডলের চারপাশে অনেক কিছু লেখা ছিল। তো ইয়োশি ডলটা পছন্দ করে এবং কিনে নেয়। আর রাতে সুজুকি যখন বাড়িতে আসে, সেই ইয়োশির পরিবর্তন দেখে খুব অবাক হয়ে যায়, এত খুশি। তো খুশি মনে যখন ডাইনিং এ বসে, তখন ওই বড় ডলটা দেখে চমকে যায়। দেখে মনে হচ্ছিল এটা কোনো ডল না, একটা বাচ্চা বসে রয়েছে। তো ইয়োশি মূলত এই ডলটাকে নিজের মেয়ের মতো মনে করছিল, আর সে ওই ডলটিকে জীবিত বাচ্চাদের মতোই ট্রিট করছিল। তো এই বিষয়টা অনেক ক্রিপি লাগলেও সুজুকি, মানে হাজবেন্ডটা, মনে করে অন্তত এই বাহানায় আমার স্ত্রী যদি একটু রিকভার করে সেটাই ভালো। তো এই জন্য সে কিছু বলে না। আর পরের দিন ইয়োশি ডলের নখ চুল কেটে দেয়, পরিষ্কার করে, আর তারপর ডলটিকে তার যে মেয়ে মারা গিয়েছে তার ড্রেস পরিয়ে দেয়। তো ইয়োশি এরকম ধারণায় ছিল যে তার মেয়ে আবার ফেরত পেয়েছে সে। তো সন্ধ্যা যখন সুজুকি অফিস থেকে বাড়িতে আরেকদিন আসে, সে ডলের পরিবর্তিত রূপ দেখে হয়রান হয়ে যায়, কারণ ইয়োশি ওই ডলটিকে তার মৃত মেয়ে মায়ের মতো করে সাজিয়েছে। তো পরের দিন আমরা দেখতে পাই সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, সেখানেও ইয়োশি তার ডলটিকে নিয়ে এসেছে। তো ইয়োশির কন্ডিশন রিকভার হচ্ছে এটা দেখে ডক্টরও সুজুকিকে বলে যে না ঠিক আছে, কিন্তু এর সাথে আপনি একটা পোষা প্রাণী রাখুন, এটা থেরাপির মতো কাজ করে, যার ফলে মানুষ ইমোশনাল রিকভার হয়। এবং সিরিয়াসলি তোমরা যারা সেকা খেয়েছো, প্রেমে ধোকা খেয়েছো, তোমরা একটা কুত্তা বিলাই পেলে দেখতে পারো, ভাই খুব ভালো লাগবে। ওই কুকুর যদি তোমাকে ভালোবাসে, বিড়াল যদি তোমাকে ভালোবাসে, অনেক কিছু ভুলে থাকতে পারবে। তো যাই হোক, এরপর ডক্টর করে কি সুজুকিকে বলে যেভাবে সব চলছে ওভাবেই চলতে দিন, মানে হাজবেন্ডকে বলে টেনশন নিয়েন না, প্যারা নিয়েন না, চলতে দিন। তো এভাবেই ইয়োশির দিন কাটতে থাকে ওই ডলকে নিয়েই। আর সে এক মুহূর্তের জন্য ডলকে নিজের কাছ থেকে দূরে রাখে না, সে যেখানেই যায় ডলকে নিয়ে যায়। আর ডলটিও ইয়োশির মেয়ের স্থান নিয়ে নিয়েছিল। তো ইয়োশি ডলের সঙ্গে অনেক ছবিও তোলে, আর ইয়োশির খুশি দেখে সুজুকি অনেক খুশি ছিল। আর ইয়োশি নিজের ট্রমা কাটিয়ে নতুন বাড়িতে ওয়াশিং মেশিনও কিনে ফেলেছে, মানে আগের ট্রমাটা নেই। তো এরকমই খুশির মধ্যে দিন কাটতে থাকে। আর একদিন ইয়োশি এরপর বুঝতে পারে সে প্রেগনেন্ট। তো এই খবর শুনে সুজুকি অনেক খুশি হয়ে যায়। আর এরপর আমরা দেখি যে ইয়োশি
একটা মেয়ে বাবুর জন্ম দিয়েছে, তার নাম রেখেছে সে মাই, মানে ওই আগের নামটাই রেখেছে। তো এরপর ইয়োশি আর সুজুকি মানে বাবা মায়ের ফোকাস ডল থেকে নিজেদের মেয়ের দিকে পড়ে যায় আবার, এবং ডলটিকে বাকি সব খেলনার সাথে ফেলে রাখে। আর অবশ্যই বাবা মায়ের জন্য তার নিজের সন্তানই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো নিষ্পাপ ডলের চেয়ে। এমনকি দেয়াল জুড়ে ওই ডলের সাথে যত ছবি ছিল সেগুলোও সরিয়ে এই নতুন বাচ্চার ছবিটা আনা হয়, মানে যাকে এতদিন ইয়োশি তার মেয়ের স্থান দিয়েছিল তার স্থান এখন বাকি খেলনার সাথে অবহেলার সাথে পড়ে রয়েছে। এবং ব্যাপারটা এমন যে সুজুকি ফ্যামিলি থেকে তাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর আস্তে আস্তে এভাবেই ইয়োশি একসময় পুতুলটার কথা ভুলে যায়। আর এভাবে একদিন তার ছোট বাচ্চা মাই কান্না করে থাকে। তো ইয়োশি তখন সেই ডলটা উঠিয়ে ওই দোলনার পাশে রেখে দেয়, আর তারপর ইয়োশি রুমের বাইরে চলে আসে। তবে মাইয়ের উপর নজর রাখার জন্য সে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই মাই অনেক জোরে কান্না করতে শুরু করে। আর তাই দ্রুত ইয়োশি এবং তার শাশুড়ি মিডোরি ওই রুমে যায় এবং তারা দেখতে পায় যে ওই ডলটি ওর উপরে রয়েছে। তো তারা দ্রুত ডলটি সরিয়ে নেয় এবং খেয়াল করে ওই ডলের চুল মায়ের গলায় পেঁচিয়ে রয়েছে এবং নিঃশ্বাস বন্ধ হওয়ার কারণে সে কান্না করে উঠেছিল। তো শাশুড়ি তখন রাগ করে ওই ডলটিকে একটা কোনায় ফেলে দেয়। আর এই দুর্ঘটনায় ভয় পেয়ে ইয়োশি আর সুজুকি ওই ডলকে একটা কাচের বক্সে ভরে রাখার সিদ্ধান্ত নেয়। আর বক্সের উপরে কাগজে কিছু লেখা ছিল, কিন্তু সেগুলো সে পড়তে পারে না। মানে ওই যে মনে করো আমাদের যেমন সাংস্কৃতিক কিছু ভাষা রয়েছে না, ওই জাদুবিদ্যার ভাষা, ওরকম আর কি, মানে ওই সংকেত মঙ্কেত। তো এরপর তারা ওই ডলকে বক্সে ভরে স্টোরেজ রুমে রেখে আসে। তো এভাবেই 5টা বছর কেটে যায়। মাই এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সে কিন্ডার গার্ডেনে পড়াশোনা করে। আর এরপর একদিন ইয়োশি মাইকে নিয়ে বাড়িতে আসে, আর তখন মাইয়ের হাত থেকে মার্বেল পড়ে যায় এবং বাড়ির সব জায়গায় ছড়িয়ে যায়। আর সেই সময় একটা মার্বেল স্টোরেজ রুমেও চলে যায়। তো মাই করে কি সেই মার্বেলকে খুঁজতে খুঁজতে স্টোরেজ রুমে চলে আসে, আর সেখানে সে বক্সের মধ্যে সেই ডলটা দেখতে পায়। তো মাই সেই ডলটা বের করে নিজের সাথে নিয়ে আসে আর ইয়োশিকে বলে, আমি কি এখন আয়ার সাথে খেলতে পারি? তো এত বছর পরে ডলটিকে দেখে মায়ের কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে। তো মায়ের মুখে আয়া নাম শুনে ইয়োশি সারপ্রাইজ হয়ে যায় এবং ইয়োশি মনে করে তার মেয়ে হয়তো ওই ডলকে একটা নাম দিয়েছে, নতুন নাম দিয়েছে। এবং ইয়োশি এটাও খেয়াল করে যে ডলের চুলও আগের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে এবং চুলও পড়ে যাচ্ছে। তো যাই হোক, রাতে কথাবার্তা বলার সময় সুজুকি বলে যে পুরোনো দিনের ডলের মাথায় আসল মানুষের চুল লাগানো হতো, আর এ কারণে প্রবাদ রয়েছে যে অনেক সময় সেই চুলগুলো বড়ও হতো আবার ঝরেও পড়তো। তবে এই কথা শুনে মা ইয়োশি ভয় পেয়ে যায়, কারণ ডলের নখও বড় হয়ে গিয়েছিল। এটা আবার কেমন ডল? তো বাড়ি পরিষ্কার করার সময় ইয়োশি নোটিস করে ডলের চুল এখন বাড়ির মধ্যে এখানে ওখানে পড়ে রয়েছে এবং দেখা যায় তার মেয়ে ওই ডলের সাথে লাগে যেন একজন বান্ধবীর মতো কথা বলছে। তো একদিন রাতে দেখা যায় মাই করে কি ইয়োশির বেডে ঘুমাতে আসে মেয়ে। তো তখন সে তার মাকে বলে, আয় আমাকে এই কথা বলে অনেক বিরক্ত করছে, যে সে নাকি আমাকে অনেক হিংসা করে, আমাকে পছন্দ করে না। মানে ওই পুতুলটা ওকে বলেছে যে আমি তোকে হিংসা করি, পছন্দ করি না। তবে মা তার মেয়ের এই কথাটা তেমন পাত্তা দেয় না। তো এরপর একদিন স্কুলের পরে তার মা করে কি তার মেয়েকে এবং তার বান্ধবী এবং তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে, আর ওই দুই বাচ্চা মেয়ে তখন ডলের সঙ্গে খেলা করছিল। তবে কিছুক্ষণ পরেই মায়ের সেই বাচ্চা বান্ধবী কান্না করতে করতে তার মায়ের কাছে আসে এবং তার মাকে নিজের হাত দেখায় যেখানে 2টা কামড়ের দাগ ছিল। তো তখন ইয়োশি ভেবে নেয় তার মেয়ে হয়তো কামড়টা দিয়েছে, আর এই কারণে সে তার মেয়ে মাইকে বকা দেয়। বাট মায়ে বলে না, এটা আমি করিনি, এটা আয়া করেছে। কিন্তু কে তার কথা বিশ্বাস করবে? একটা পুতুল কি কামড় দিতে পারে? তো এর পরের দিন আমরা দেখতে পাই মা ইয়োশি ইমোশনাল হয়ে তার 5 বছর আগের মৃত মেয়ের ছবি অ্যালবামে রাখছিল। আর তখন ছোট মেয়ে মাই এসে জিদ করে যেন সে মায়ের সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলা খেলে। তো এরপর মাই করে কি লুকিয়ে পড়ে এবং মা ইয়োশি তাকে খুঁজতে শুরু করে। আর এরপর তখন সে বেডরুমের দিকে কাউকে দৌড়ে যেতে দেখে। তো এটা তার মেয়ে হবে এটা ভেবে সে রুমে যায়। আর তখন তার নজরে পড়ে ফটো অ্যালবামের দিকে। অ্যালবামের মধ্যে যতগুলো ছবি ছিল সবগুলো ছবিতে তার যে বড় মেয়ে ছিল ওর নাম মাই, ওর মুখে ব্ল্যাক স্কেচ দিয়ে একবারে চেহারা খারাপ করে দেওয়া হয়েছে। তবে ইয়োশির জন্য ছবিগুলো অনেক দামি ছিল, অনেক মেমোরেবল ছিল, তার বড় মেয়ের ছবি এটা। আর তাই সে পাশের চেয়ারে বসা ব্যাগ দিয়ে মুখ ঢেকে রাখা তার ছোট মেয়ের উপর রেগে যায়। তবে যখন সে মুখে থেকে ব্যাগটা সরায় সে দেখে যে এটা তো মাই নয়, বরং এটা ডল। আর মাইয়ে তো রুমে ছিলই না, সে পেছন থেকে রুমে আসে। বাট এই ঘটনায় ইয়োশি অনেক ভয় পেয়ে যায়। তবে সে তার মেয়ের উপর রাগ করে যে তুমি ছবিগুলো কেন নষ্ট করেছো? বাট মাইয়ে বলে এগুলো আমি কেন নষ্ট করবো, এগুলো ওই আয়া বা ওই ডল নষ্ট করেছে। তখন মা ইয়োশির মনে হয় তার মেয়ে মিথ্যে বলছে, কারণ একটা খেলার পুতুল এটা কিভাবে করতে পারে। তো যাই হোক, এরপর মা ইয়োশির নজর পড়ে মায়ের হাতের দিকে যেখানে নখ দিয়ে আঁচড়ানোর দাগ ছিল। তবে এটাকে সে ইগনোর করে। আর পরের দিন মা ইয়োশি করে কি কিন্ডার গার্ডেনে গিয়ে মায়ের টিচারের সাথে কথা বলে এবং জানায় যে মাই তো এখন থেকে মিথ্যা বলা শুরু করেছে। তো টিচার এটার উত্তরে বলে এই বয়সে এটা করা খুবই স্বাভাবিক। তো এরপর টিচার করে কি মায়ের আঁকা 2টো ছবি ইয়োশিকে দেখায়, যেখানে একটা ছবিতে একটা বাচ্চা আর একটা মহিলা গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে এবং অন্য একটা ছবিতে একটা বাচ্চাকে গরম পানির পাত্রে বয়েল করা হচ্ছে। তো টিচার বলে আমি বুঝতে পারলাম না যে আপনার এই বাচ্চা মেয়ের মাথার চিন্তা ভাবনা এত ডিস্টার্বিং কিভাবে হতে পারে, এবং আমি আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম এই ছবির ব্যাপারে, তখনও বলেছে যে এই ড্রয়িং আমি করিনি, এটা আয়া করেছে। তো যখন জিজ্ঞাসা করি যে আয়াটাকে, তখন সে বলে যে এটা তার বাড়ির পুতুল। তো এই কথা শুনে মা ইয়োশি তো হয়রান হয়ে যায়। আর সেই দিন রাতে ইয়োশি তার রুমে যখন ঘুমাচ্ছিল তখন মাই এসে তার পাশে শুয়ে পড়ে। তো ইয়োশি তখন মনে করে আমার মেয়ে, সে মাথায় হাত বোলাতে থাকে। বাট যখন ইয়োশি লাইট অন করে
করে তখন সে দেখে এটা তার মেয়ে না, এটা ডল। তো এটা দেখে ইয়োশির পায়ের নিচের জমিন সরে যায়। তো এর পরের দিন ইয়োশি করে কি সুজুকিকে বলার চেষ্টা করে যে এই ডলে তো সমস্যা রয়েছে, এই ডলটা জীবিত। কিন্তু সুজুকি এইসব কথা বিশ্বাসই করে না, সে মনে করে এটা ইয়োশির ইমাজিনেশন বা হ্যালুসিনেশন। তো যাই হোক পরের দিন মাই যখন স্কুলে যায় তারপরে মা ইয়োশি করে কি সেই ড্রয়িং গুলো ছিঁড়ে ফেলে আর এরপর ডলকে একটা প্লাস্টিক ব্যাগে ভরে বাড়ির পাশে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে যাতে ময়লার গাড়ি এসে নিয়ে যায়। তো তারপর ইয়োশি করে কি বাড়িতে সে খাবার বানাতে শুরু করে আর তখনই কলিং বেল বেজে ওঠে আর গেট খুলতে যাওয়ার সময় ইয়োশি সেই ডলকে পেপার কাটিং দিয়ে নিজের মুখ ঢেকে বসে থাকতে দেখে। তো ইয়োশি তো এবার রাগ হয়ে যায় এবং রুটি বানানোর বেলুন দিয়ে ইচ্ছা মতো মারতে থাকে, এতটাই মারে যে ওই ডলটি মারা যায়। মানে এরকমই বোঝানো হয়েছে ডলটা শেষ। আর তখনই ইয়োশির নজর পড়ে বেডরুমের দিকে যেখানে ডলকে বসে থাকতে দেখে। তো এটা দেখে ইয়োশির অবস্থা খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবে ডল যদি ওখানে থাকে আমি তখন কাকে মারলাম। আর হাতে মার্বেল দেখে সে বুঝে যায় এটা মাই ছিল, তার মেয়ে। বাট তখনই তার ঘুম ভেঙে যায় এবং আমরা জানতে পারি এটা ইয়োশির একটা দুঃস্বপ্ন ছিল মাত্র। আর ওই সময়ই সত্যি কলিং বেল বেজে ওঠে এবং ইয়োশি দ্রুত গিয়ে দরজা খুলে দেয় আর বাইরে সে ডলটা পড়ে থাকতে দেখে। এবং এইখানে কমপ্লেক্সের যে ওয়াচম্যান মানে এখানের যে দারোয়ান সে মনে করেছিল যে এত সুন্দর ডলটাকে হয়তো ভুলে ফেলে দেওয়া হয়েছে, তো এই কারণে সেটা একটা চিরকুট লিখে আবার বাড়ির সামনে দিয়ে গিয়েছে। এটা হচ্ছে জাপানিজ ভাই। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায় যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো যাই হোক বিরক্ত হয়ে ইয়োশি তখন ডলটা নিয়ে করে কি আবার ময়লার গাড়িতে ফেলে দিয়ে আসে এবং ইয়োশি মনে করে যাক এবার ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেল। কিন্তু কিছুক্ষণ পরে ইয়োশির দেখতে পায় গলিতে অনেক ভিড় জমেছে আর সেখানে গিয়ে সে জানতে পারে ময়লার গাড়িতে কাজ করা যে ওয়ার্কার যার কাছে সে ডলটা ফেলতে দিয়েছিল সে ময়লার গাড়ির ওই যে অটোমেটিক যে ভাগার সেটার ভিতরে পড়ে খুব ভয়ঙ্করভাবে মারা গিয়েছে। আর তখনই সেই সময় স্কুল থেকে মায়ে চলে আসে এবং সে যখন ওই ডলটাকে পড়ে থাকতে দেখে সে মায়ের সাথে রাগারাগি করে এটাকে কেন ফেলে দিয়েছিলে। তো ওই রাতেই মা ইয়োশি করে কি বাবা সুজুকিকে মায়ের রুমের বেবি ক্যামেরা দেখিয়ে বলে যে ভালো করে দেখো এই ডলটা মায়ের সঙ্গে কথা বলছে এবং এই ডল মায়েকে কোথাও যাওয়ার রাস্তা বলে দিচ্ছিল। তবে এরপরও এটা দেখেও সুজুকি বিশ্বাস করছিল না, যদিও স্পষ্ট দেখা যাচ্ছিল ডলটা বসে রয়েছে। তো পরের দিন আবারও মাইয়ে করে কি হাইড অ্যান্ড সিক খেলার জন্য জেদ করে। বাট মা ইয়োশি তাকে খুঁজতে গিয়ে দেখে যে কেউ একজন ওপর টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুমের দিকে দৌড়ে যাচ্ছে। তো মা ইয়োশি তখন তার মেয়ে মাই মনে করে আর এরপর ইয়োশি যখন সামনে যায় সে দেখতে পায় তার মেয়ে ওয়াশিং মেশিনে লুকিয়ে রয়েছে। আর এভাবেই তো মায়ের বড় বোন মারা গিয়েছিল। আর এটা দেখাতে ইয়োশি প্রচন্ড ভয় পায় এবং ওকে বের করার জন্য এগিয়ে যায়। কিন্তু তখন সেই ডলটা ইয়োশির উপর ঝাঁপিয়ে পড়ে আর ইয়োশি তখন তাকে ফ্লোরে আছড়ে মারে। কিন্তু ওটা আসলে ডল ছিল না, ওটা মাই ছিল এবং আছাড় খাওয়ার কারণে মাই কিছুটা আহত হয়ে যায় এবং তাকে হসপিটালে আনা হয়। তো জায়গায় এখন মাই ঠিক আছে এবং ডক্টর তখন একটা বাহানা দিয়ে ইয়োশিকে বাইরে নিয়ে আসে এবং তারপর সুজুকিকে মায়ের পিঠে হওয়া নখের আঁচড়গুলো দেখায় যে এটা কি আপনার স্ত্রী করছে। তো সুজুকি তো এইটা দেখে শক খেয়ে যায় এবং সবাই ভেবে নেয় যে ইয়োশি মানে মায়ের মানসিক অবস্থা খারাপ, তার মেন্টাল প্রবলেম, সেই এই কাজটা করেছে। তো এজন্য সুজুকি করে কি ইয়োশিকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে তার মেয়ে মাইকে তার মা মাডোরের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডল তো এখনো মায়ের সাথেই রয়েছে। তো এই কথা শুনে মা ইয়োশি প্যানিক করে ফেলে যে তুমি যাই করো ওই ডল কিন্তু আমাদের মেয়েকে মেরে ফেলবে, ওই ডলটাকে তুমি আলাদা রাখো। সে তার স্বামীকে এটা বলে। কিন্তু তার স্বামীর কাছে মনে হয় যে ইয়োশির মেন্টাল কন্ডিশন তার মেয়ে মারা যাওয়ার পরে যেরকম হয়েছিল আবার সেরকম হয়ে যাচ্ছে, কারণ তার নিজের হাতেও নখের আঁচড় সে লাগিয়েছে। তো ইয়োশি তখন আবারও সুজুকিকে অনেক রিকোয়েস্ট করে তুমি বিশ্বাস করো, তুমি ওই ডলটাকে কোনো একটা মন্দিরে রিচুয়ালের জন্য পাঠিয়ে দাও, এটা খুব ভয়ঙ্কর একটা ডল। বাট সুজুকি এই কথা তো বিশ্বাস করে না, বাট তার স্ত্রীর খুশির জন্য এই কাজ করতে রাজি হয়। তো যাই হোক এরপর রাতে সুজুকি করে কি ওই মন্দিরে ফোন করে এবং রিচুয়ালের ব্যাপারে একটা স্লট বুক করে। আর তখন সে জানতে পারে যে এই মাসের সকল স্লট আগে থেকেই বুক। মানে চিন্তা করো জাপানের মতো একটা উন্নত দেশেও কিন্তু রিচুয়ালের বেশ ধান্দাবাজি হয় মন্দিরে, মানে ধর্ম ব্যবসা দুনিয়ার সব জায়গায় 1 নম্বর ব্যবসা। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি আমার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আর সৃষ্টিকর্তার মাঝে মাঝখানে কোনো ব্রিজ থাকার দরকার নাই। আমি দোয়া দরুদ পারি বা না পারি, আমি মন থেকে যদি সিজদা করে আল্লাহর কাছে যাই কাউকে দরকার পড়বে না। আমি যদি দরুদ পাঠ করি মাঝখানে কাউকে দরকার পড়বে না। কিন্তু আমরা নিজে কতখানি বড় মনে করি না বা নিজে কতখানি শুদ্ধ
মনে করি না, বা ওইভাবে আমরা ডাকতেও পারি না, আপনও করতে পারি না। এটা সব ধর্মের মানুষের জন্য একই প্রবলেম। তো যাই হোক, এখানে সুজুকিকে বলা হয় তাকে 1 মাস অপেক্ষা করতে হবে। তো টেম্পলের লোকেরা বলে সমস্যা নেই, এরকম অস্বাভাবিক যে খেলনা, এরকম জিন ভূত তাড়ানোর আমরা কাজ করি, কোনো সমস্যা নেই, আপনি ডলের একটা ছবি আমাদের কাছে পাঠিয়ে দিন। আর তাই সুজুকি এবার ডলের সাথে সেই কাচের বক্সটার ছবি তুলে নেয়, যেখানে বক্সের গায়ে লেখা দেখে যে এই ডলটা ইয়াসামোতোর মেয়ের, মানে গুগল করে জানতে পারে। তো এরপর সুজুকি ইন্টারনেটে ওই ডলটার ছবি দিয়ে সার্চ করে, আর তখন সুজুকি জানতে পারে ইয়াসামোটো আজ থেকে 60 বছর আগের একজন বিখ্যাত ডল মেকার ছিলেন, এবং তিনি এই জীবন্ত ডলটা তার মেয়ের জন্য তৈরি করেছিলেন, যার নাম ছিল আয়া, এবং তার মেয়ের এটা খুব পছন্দ ছিল। আর তখনই সুজুকির মনে হয় আয়া নামটিকে আমি কোথাও শুনেছি, কিন্তু এটা মনে করতে পারে না, কারণ ওই সময় সুজুকির ফোনে মন্দির থেকে কল আসে। তো মন্দিরের লোকেরা বলে এই ডলের ছবি তো আমরা দেখেছি, এই ডল যত দ্রুত সম্ভব রিচুয়াল করতে হবে, কারণ এই ডলটা খুবই ভয়ঙ্কর। আর এর জন্য ওই মন্দির জানায় কালকে আপনার পুতুলের রিচুয়াল সম্পূর্ণ করব, কিন্তু এতগুলা টাকা লাগবে। তো যাক, আগামী সকালে মন্দির থেকে কর্তৃপক্ষের লোক আসে এবং ডলটাকে পিক আপ করবে। আর এরপর সুজুকি আবার ওই ডল রিলেটেড ছবি বা ভিডিও দেখতে থাকে ইন্টারনেটে। আর তখন সে অকার্ড রেঞ্জের নামের একটা গ্রুপ ভিডিও দেখে, আর এই গ্রুপের 5 জন এই ডলের খোঁজে কানাজিমা আইল্যান্ডে গিয়েছিল, এবং তারা ওই ভিডিওতে বলে যে আজ থেকে 60 বছর আগে ইয়াসামোতোর মেয়ে আয়া হঠাৎ করে গায়েব হয়ে যায়, এবং তাকে অনেক খোঁজ করা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না। আর এই দুঃখে ইয়াসামোতোর ওয়াইফ তাকেও অসুস্থ হয়ে পড়ে, আর সেই ডলটাকে নিজের মেয়ের মতো করে ট্রিট করতে শুরু করে, এবং সে এক পলকের জন্য ডলটিকে চোখের আড়াল করতো না। আর এই অবস্থাতেই একদিন সে মারা যায়। আর সে মারা যাওয়ার পরে তার স্বামীকে সে বলেছিল এই ডলকেও যেন তার সঙ্গে দাফন করা হয়। তো ওই মায়ের সঙ্গে তো এই পুতুলটাকেও দাফন করা হয়েছিল, কিন্তু কয়েক বছর আগে সেই ডলটা একাই কবর থেকে বাইরে বেরিয়ে আসে, মানে এলাকার মানুষজন এরকমটাই বলেছে, এবং তারপর কোথাও যেন হারিয়ে যায়। আর তারপর এই 5 জনের গ্রুপ ওই আইল্যান্ডে গিয়ে কবরের পাশে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও কোনো ক্লু খুঁজে পায়নি। তবে এই ভিডিও দেখে সুজুকি তেমন একটা বিশ্বাস করে না যে এটা জাস্ট একটা নিছক মজা করার জন্য হতে পারে বলে মনে করে, মানে ইউটিউবের ভিউর জন্য হতে পারে। আর অন্যদিকে মিডোরি, মানে শাশুড়ি মিডোরি, রাতে তার নাতিকে ঘুম পাড়িয়ে টিভি দেখতে বসে, আর তখনই সেই ডল সেখানে আসে এবং মিডোরি মানে শাশুড়ি পিঠে বসে পড়ে। তো শাশুড়ি মনে করে যে আমার নাতি এসেছে, তো আবারও ঘুম পাওয়ানোর জন্য বেডরুমে আসে, কিন্তু সে দেখে তো নাতি তো ঘুমাচ্ছে। তো মিডোরি তখন ভাবে আমার পিঠে কে, আর এরপর সে যখন ওই ডলটাকে দেখে সে তো ভয় পেয়ে যায়, আর এরপর সে ডলকে স্টোর রুমে বন্ধ করে দেয়। তখনই সুজুকি কল করে জানায় কালকে সকালে ডলটা আমি নিতে আসবো। কিন্তু এরপর সুজুকি করে কি, মানে বাবা করে কি, মায়ের রুমের যে ক্যামেরার পুরাতন ভিডিও ছিল সেগুলো দেখতে থাকে। আর এইবার সে যখন ভালো করে খেয়াল করে দেখে, সে সাউন্ড যখন দেয়, সে দেখতে পায় যে ওই ডল মাইকে বলছে আমার নাম আয়া, আমি কোরোয়াকা স্টেটের কানাজিমা আইল্যান্ডে থাকতাম। তো এই কথা শুনে সুজুকি করে কি আবারও ইন্টারনেটে কারোয়াকা স্টেটের আয়া নাম দিয়ে সার্চ করে, আর তখন সে জানতে পারে এই আয়াই সেই আয়া যেটাকে দাফন করা হয়েছিল। আর সেই অকার্ড রেঞ্জ গ্রুপের কাহিনীও সত্য, মানে ইউটিউবার যারা বিভিন্ন জায়গায় যে হন্টেড ভিডিও করতো। তো এই সত্য জানার পরে সুজুকি দ্রুত তার গায়ে নিয়ে তার মাকে বাঁচানোর জন্য বের হয়, মা মেয়েকে বাঁচানোর জন্য। আর অন্যদিকে মিডোরি করে কি স্টোর রুম খুলে দেখে যে সেই ডল সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে, এর সাথে রুমে তার নাতিও নেই, এবং জানালা খোলা দেখে শাশুড়ি বা মিডোরি মনে করে নাতি হয়তো জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে গেছে। তো এর জন্য মিডোরি করে কি নাতিকে খুঁজতে বাইরে যায়। আর রাস্তায় একটা লোক তখন মিডোরিকে দেখে বলে ব্রিজের উপর সে 2টা মেয়েকে বসে থাকতে দেখেছিল। তো মিডোরি দ্রুত সেদিকে যায়, আর মিডোরি তখন ব্রিজে গিয়ে মাইকে বসে থাকতে দেখে। বাট মিডোরি যখনই তার কাছাকাছি যায় তখনই মাই ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। আর এদিকে সুজুকিও সেখানে পৌঁছে যায় এবং বাড়িতে এসে দেখে তার মেয়েকে ডলটির সাথে, এবং মেয়ের মুখে রক্ত লেগে রয়েছে। তো সুজুকি করে কি মেয়ের মুখ পরিষ্কার করে দেয়, ডলটিকে নিয়ে আবার ওই কাচের বক্সে আটকে দেয়। আর কিছুক্ষণ পরে পুলিশ করে কি শাশুড়িকে বাড়িতে নিয়ে আসে। তো মিডোরি একটা পুরোপুরি শকে ছিল, তার 2 হাতই ফ্র্যাকচার হয়ে গিয়েছে। তো এরপর পুলিশ করে কি সুজুকিকে ব্রিজের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় যখনই মিডোরি মানে শাশুড়ি মাইকে ব্রিজ থেকে লাফ দিতে আটকে দেয়, তখনই পেছন থেকে আরেকটা মেয়ে এসে মিডোরিকে আক্রমণ করেছিল এবং তার হাতে কামড় বসায়। আর সুজুকি তখন বুঝতে পারে যে তার মায়ের উপর হামলা করেছিল ওই ডল, কিন্তু নিজের মেয়েকে সেভ করতে সুজুকি এখানে কিছুই বলে না। তো পরের দিন সকালে এসে মন্দিরের লোকজন এসে ডলটি নিয়ে যায়, এবং তারা বার্নিং রিচুয়ালের জন্য অন্য সব যে দল ছিল তার সাথে এই ডলটিকেও পুড়িয়ে ফেলে। আর সুজুকি সেই সিনটা ভিডিও করে তার বউকে দেখায় যে টেনশন করো না, শেষ, পুতুলটাকে পুড়িয়ে দিয়েছি। তো ভিডিওটা দেখে সে একটু স্বস্তি পায়। কিন্তু এই ডলের কাহিনী তো এখানে শেষ হয়নি ভাই। ওইখানে যে পুরোহিত হারামজাদারা ছিল ওরা জানতো এটা 60 বছর আগের অনেক নাম করা একটা ডল, এটার অনেক মূল্য রয়েছে আন্ডারগ্রাউন্ডে। তো এই জন্য রিচুয়ালে তার নকল ডল দিয়েছিল, আর আসল ডলটাকে একজন করেছে কি অ্যান্টিক কালেকশনের কাছে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু মূল্য তার পছন্দ হয় না, এই কারণে আরেক জায়গায় নিয়ে যায়। কিন্তু হঠাৎ রাস্তায় তার শরীর খারাপ হয়, আর তার মুখ থেকে ডলের চুলের মতো বমি বের হতে থাকে, যার ফলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে এবং রাস্তার মধ্যে সে পরে ফটোস্ট্যান্ড করে, আর তার হাত থেকে পরে সেই ডলের বক্সটিও ভেঙে যায়। তো যাই হোক, এরপর লোকটিকে হসপিটালে নেওয়া হয়, যেখানে ওই মন্দিরের সিনিয়র মনকে সে সুজুকিকে বলে যে এই ডলকে মুক্তি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আপনি কোনো এক্সপার্টের সাহায্য নিন। আর পুরো ঘটনাটাও খুলে বলে। তো বুঝতেই পারছো, ঘুরে ফিরে সেই ডলটা আবার সুজুকির কাছে এসেই পৌঁছায়। তো সুজুকি করে কি ওই ডলটাকে নিজের অফিসে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে, কিন্তু তখন একজন
এমপ্লয়ি এসে ডলটিকে খুলে দেয়, কারণ সে নাকি ডলের মধ্য থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়েছিল। আর তখনই ডলের মুখ থেকে কিছু একটা পড়ে। তো সুজুকি ভালো করে খেয়াল করে যে এটা একটা মানুষের দাঁত। তো কিউরিয়াসে সুজুকি করে কি ডলের এমআরআই করায়, আর তার রেজাল্ট দেখে তারা পুরাই শকড হয়ে যায়, কারণ ওই ডলটা বাকি সব ডলের মতো ছিল না। এই ডলের ভেতরে হুবহু মানুষের দেহের মতো একটা কঙ্কাল ছিল, মানুষের হাড়। তো এটা দেখে ইউশিও তো চমকে যায়, মা। আর তাই এবার ডলটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তো পুলিশ ডলটি নিয়েই যাচ্ছিল, বাট তখনই হসপিটালের নিচে একটা লোক তাদেরকে আটকে দেয়। আর এই লোকটা ছিল প্যারানর্মাল এক্সপার্ট প্রফেসর কান্ডা। আর সে ডলের পোলোরাইড পিকচার নেয় এবং পুলিশকে বলে ডলটিকে এইভাবে নিয়ে যাওয়া বিপজ্জনক। তো এই কারণে সে পুলিশ স্টেশন পর্যন্ত পুলিশের সাথে যাওয়ার পারমিশন চায়, কিন্তু পুলিশ পারমিশন দেয় না। পুলিশ বলে হ্যাঁ ডলার কি করবে। তো কার পারমিশন না পেয়ে ওই প্রফেসর করে কি সুজুকিদের গাড়িতে পুলিশের গাড়ির পেছনে রওনা হয়। তো রাস্তায় কান্ডা করে কি মা ইয়োশিকে ডলের বক্সের কাগজের যে লেখাগুলো সেগুলো দেখিয়ে বলে এই সব লেখাই চাইনিজ, এগুলোকে উল্টো অক্ষরে লেখা হয়েছে, বাইবেলের চাইনিজ লেখাকে উল্টো করে লেখা হয়েছে, কোরিয়ান লেখাকে। আর এই ডলকে যদি থামাতে হয় তাকে সেই কবরে দাফন করতে হবে যেখান থেকে তাকে আনা হয়েছিল। আর এইদিকে রাস্তায় পুলিশের নজর পড়ে সেই ছবিতে যেটা কিছুক্ষণ আগে কান্ডা তুলেছিল, কিন্তু এখন সেই ছবিতে ওই কিউট ডলটা লাগছিল না, বরং ওই ডলের অরিজিনাল চেহারা বেরিয়ে এসেছে, ভয়ঙ্কর চেহারা। তো এটা দেখে পুলিশ তো ভয় পেয়ে যায়। তখনই পুলিশের গাড়ি টানেলের ভেতর প্রবেশ করে। তো ও তো অনেক চেষ্টা করে টানেলের ভেতর গাড়ি ঢোকাবে না, কিন্তু ঢুকে যায়। তখনই ডলটা করে কি গাড়ি থেকে জাম্প করে পুলিশের লোককে পজ করে দেয়, গাড়ির সামনে সে দাঁড়িয়ে যায়। তো পুলিশ যখন দেখতে পায় তার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ডলটার মেয়ের রূপ ধারণ করেছে, তো পুলিশ তখন কান্না করতে শুরু করে যে গাড়িতে তো মেরে ফেলেছে। কিন্তু ওই টাইমে এসে কান্ডা সে তাকে বাঁচিয়ে নেয় যে তোমার চোখে হ্যালোসিনেট করছো। তো ডলকে সে একটা স্পেশাল বক্সে আটকে দেয়। আর সে সুজুকিকে বলে আমাদের মধ্যে একজনকে ডল কালেক্টরের কাছে যেতে হবে, যে এই ডলের পুরো হিস্ট্রি জানে, আর সবটা জানার পরেই আমরা এর উপায় খুঁজে বের করতে পারবো। তো এরপর তারা সুজি নামের একটা লোকের কাছে গিয়ে পৌঁছায়। তো আটাময়দা সুজি জানায় যে 60 বছর আগে কানাজিয়ামা গ্রামে এরকম একটা গুজব উঠেছিল যে ইয়াসামাতো, যে একজন পুতুল তৈরিকারক, তার মেয়ে আয়া হঠাৎ করে গায়েব হয়ে যায়। কিন্তু ওই গ্রামের মানুষরা সন্দেহ করতো আসল সত্য হচ্ছে এটা যে আয়া বারবার অসুস্থ হয়ে পড়ত। আর এই কারণে তার উপর বিরক্ত হয়ে তার মা তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, সাথে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু মায়ের ওজন বেশি হওয়ার কারণে দড়ি ছিঁড়ে সে তো বেঁচে যায়, কিন্তু আয়া মারা যায়। আর এই কথা যখন স্বামী জানতে পারে, ইয়াসামাতো, সে তো দুঃখে পাগল হয়ে যায় এবং মেয়ের শরীর করে কি গরম পানিতে বয়ল করে চামড়া বাইরে বের করে সেই কঙ্কালের উপর নিজের মনের মতো করে এই ডলটাকে তৈরি করে। আর এই ডলের মধ্যে সে তার মেয়ের আসল চুল এবং নখ ব্যবহার করেছে। কিন্তু ওইদিকে তার স্ত্রী যে ফাঁস নিয়েছিল তার অবস্থাও খারাপ ছিল, সে অসুস্থ ছিল এবং মরার আগে সে তার স্বামীকে বলে গিয়েছিল যে আমার সাথে আমার এই ডলটিকেও দাফন করে দিও। আর এরপরে ওই কানাজিয়ামা আইল্যান্ডে 60 বছর আগে তাদের দুজনকে দাফন করা হয়। আর এটা কোনো সাধারণ ডল না, বরং পুরো আয়ার শরীর দিয়ে তৈরি হয়েছে। এবং সুজি এখানে আরো বলে 30 বছর আগে আমি তাকিওর কবর খুলেছিলাম, ওই লোকটার স্ত্রীর কবর, কিন্তু সেখানে শুধুমাত্র আমি তাকিওর কঙ্কাল পেয়েছি, কিন্তু পুতুলটা পাইনি। তার তখন থেকেই ডলটা বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু হয়তো কোনো একজনের হাতে সে পড়েছিল যে একটা বক্সের মধ্যে তাকে আটকে দিয়েছিল, যে কারণে আত্মা বাইরে বেরিয়ে আসতে পারেনি। কিন্তু তোমার স্ত্রী হয়তো সেটা নিয়ে এসে বের করেছে, আর এই কারণেই সেটা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই কথা বলে সুজি করে কি ডলটা নিয়ে চলে যায়। আর এবার ইয়োশি করে কি ওই প্রফেসর কান্ডাকে বলে আচ্ছা যদি আমরা ডলকে আবারও তার মায়ের কবরে রেখে আসি তাহলে তো সব শেষ হয়ে যাবে। কান্ডাও তখন এই কথা সহমত পোষণ করে। আর তখন ইমোশনাল হয় ইয়োশি, বলে যে আমি সুজুকি আর আপনি এই কাজটা চলেন সম্পূর্ণ করবো। তো এরপর তারা কানাজিয়ামা আইল্যান্ডে পৌঁছায়। আর রাত হওয়ার কারণে তারা একটা হোটেল অবস্থান করে। তো কান্ডা সেখানে থাকা কানাজিয়ামা আইল্যান্ডের একটা ম্যাপ তার হোটেলের ওনারের কাছ থেকে নেয়, কারণ এত বড় একটা আইল্যান্ডে তাকিওর কবর খুঁজে বের করবে কিভাবে। তো এরপর এক্সাক্ট লোকেশন জানার জন্য কান্ডা করে কি প্রসেসিং শুরু করে এবং সে একটা পেন্ডুলামকে ম্যাপ বানিয়ে তার উপর ঝুলিয়ে দেয় এবং ডলকে বক্স থেকে বের করে মন্ত্র পড়া শুরু করে। এবং এরপর ডল করে কি নিজের আসল রূপে এসে ধীরে ধীরে পেন্ডুলাম ম্যাপের উপর ঘুরতে থাকে। আর এরপর একটা স্থানে এসে স্থির হয়ে যায়। আর তারপর ম্যাপের সেই জায়গা জুম করে সুজুকি প্রিন্ট আউট বের করে। বাট তখনই হঠাৎ করে ভূমিকম্প হয় এবং ডলের বক্স পড়ে গিয়ে ভেঙে যায়। ডল বাইরে বেরিয়ে আসে এবং ডলের হামলাকে আটকানোর জন্য ইয়োশি তখন তার উপর ক্যামেরা ফ্ল্যাশ মারে। আর এই সুজুকি করে কি ডলটাকে একটা ব্যাগে আটকে দেয়। কিন্তু এসব ঝামেলায় কান্ডার পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, একটা জং ধরা পেরেক তার পায়ে ফুটো হয়ে যায়। আর যাতে ইনফেকশন না হয় সেজন্য কান্ডাকে হসপিটালে পাঠানো হয়। তো এইবার এই ডলটা কবর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব শুধুমাত্র সুজুকি এবং ইয়োশির ঘাড়ে। তো আইল্যান্ডে যাওয়ার রাস্তা সমুদ্রের মধ্যে দিয়ে এবং 2 ঘন্টা পরে জোয়ার ভাটা শুরু হয়। আর তখন এই রাস্তা সমুদ্রের নিচে তলিয়ে যাবে। তো এই কারণে সুজুকি আর ইয়োশিকে এই কাজটা 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তো তারা দুজনে কোনো রকমের সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু কবরের লোকেশন খোঁজাতে অনেক কষ্ট হয়ে যায়। আর মেটাল ডিটেক্টরের সাহায্যে ওরা কবরের জায়গাটাও খুঁজে নেয়, কিন্তু সুজুকি সেই জায়গা ঘুরে শুধুমাত্র তাকিওর কবর খুঁজে পায় যেখানে তাকিওর কঙ্কাল পড়েছিল। কিন্তু ওদের তো এই কবরেই এই ডলটা রাখতে হবে। তো ইয়োশি যখন বলে যেখানেই ডলটা রাখতে হবে, তো তখনই সে করে কি ডলটা রেখে দেবার তখন ইয়োশির পকেট থেকে তার মৃত মেয়ে বড় মেয়ে মাইরির ছবিটা পড়ে যায় কবরে। তো ছবি নেওয়ার জন্য ইউরি করে কি কবরে নেমে যায় হারামজাদি, কিন্তু তখনই ডলের ব্যাগটা ছিঁড়ে ডলটা বেরিয়ে আসে এবং ডলটা ইয়োশিকে টেনে নেয়। তবে অনেক চেষ্টা করে হাজবেন্ড সুজুকি তার স্ত্রীকে বাইরে আনতে সমর্থ হয়।
হয় এবং কবরের ঢাকনা বন্ধ করে দেয়, কিন্তু ইয়োশির চুল ভেতরে আটকে যায় এবং ডল সেই চুল ধরে টানতে থাকে। কিন্তু তখন ইয়োশি বুদ্ধিমত্তার পরিচয় দেয়, সে তার হাতে থাকা ফটো ফ্রেম ভেঙে সে কাচের টুকরা দিয়ে নিজের চুল কেটে ফেলে এবং সকল ঝামেলার শেষে অবশেষে তারা বাড়িতে এসে পৌঁছায় এবং স্বস্তির শ্বাস নেয়। আর তখনই মাই এসে ইউশিকে জড়িয়ে ধরে, যেখানে দুজনেই খুব খুশি ছিল। কিন্তু হঠাৎ করে ইউশিকে ধরে রাখা মাই ইউশির গলা চেপে ধরে, যার ফলে ইউশির শ্বাস বন্ধ হয়ে আসে। আর ভয় পেয়ে ইউশি তখন আয়নার সাহায্যে মায়ের মুখ দেখার চেষ্টা করে, কিন্তু এটা মাইই ছিল না। আর তখন সেখানে তাদের মৃত মেয়ে মানে বড় মেয়ে মায়ের আত্মা আসে, যে ওই ডলের হাত থেকে তার মাকে বাঁচিয়ে ডলটিকে নিজের সাথে নিয়ে যায়। মানে এরকমই দেখানো হয়। তো এর কিছুদিন পার হয়ে যায়, সুজুকি ফ্যামিলি এখন খুব খুশি। তো এমন একদিন অ্যাপার্টমেন্টের নিচে কান্ডা করে কি শাশুড়ি মিডুরিকে নিয়ে সুজুকির বাড়িতে পৌঁছে যায়। আর তখন ইউশি আর সুজুকি তাদের মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছিল। তো কান্ডার মিডুরি বাড়িতে এসে দেখে বাড়ির সব জিনিসই আগের মতো পড়ে রয়েছে, মানে এই বাড়ির কেউ কোনো কাজ করে না, আবল তাবল অবস্থা। তো এরপর কান্ডা যখন বেবি মনিটর চেক করে, সে দেখতে পায় ওই পুতুল মাইকে বলছিল, আমার মা আমাকে পছন্দ করতো না, আমাকে ঘৃণা করতো, আমার মা আমাকে সবসময় মারতে থাকতো, তো তোর মাকে আমার পছন্দ হয়েছে, আমি তোর মাকে নিয়ে যাব। তো কান্ডা তখন বুঝতে পারে ঘটনা তো একটা ঘটে গিয়েছে, অনেক বড় ভুল হয়েছে। তাদের উচিত হয়নি ডলটিকে তার মায়ের সাথে কবর দেওয়া বা মায়ের কবরে বন্ধ করা, কারণ ওর মা ওকে সবচেয়ে বেশি অপছন্দ করতো আর ওই মায়ের সাথে ওকে দাফন করা হয়েছে, তাহলে ওর আত্মার শান্তি পাবে কিভাবে? তো ওকে রিচুয়াল করে, ভালো মতো রিচুয়াল করে ওকে প্রপার সম্মান দিয়ে তারপর ওকে বিদায় দেওয়া উচিত ছিল, কিন্তু তারা তোকে ভয় পেয়ে মনে করে ওখানে দিয়ে এসেছে। আর এই কারণেই হয়তো ওর মায়ের সাথে 60 বছর আগে যখন ওকে কবর দেওয়া হয়েছিল, ও কবর থেকে বেরিয়ে এসেছে পুতুল হিসাবে। আর এইদিকে আমরা দেখি নিচে ইউশি আর সুজুকি মাইকে বেবি গাড়িতে করে নিয়ে যায়, মানে মেয়েকে। আর পাশে দাঁড়ানো মিডুরির গাড়ি থেকে আমরা আসল মাইকে দেখি, মানে ওর বাচ্চাকে, মানে ও তো দাদির সাথে থাকে। কিন্তু ইউশি আর সুজুকির সেদিকে কোনো খেয়ালই নেই, গাড়ির মধ্যে তাদের আপন মেয়ে রয়েছে, সেদিকে খেয়ালই নেই। তাহলে ওরা কাকে নিয়ে ঘুরছে? আর এরপর আমাদের দেখানো হয় ভয়ঙ্কর দৃশ্য, ওই পুতুল নিয়ে ওরা ঘুরছে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই পুতুলটা ওদের দুজনকে, সুজুকি এবং ইয়োশিকে দুজনকেই পজেস্ট করে ফেলেছে। তো এখানে পুরোটা বোঝানো হয় না কি হয়েছে, বাট আমি নিজের মতো করে এক্সপ্লেন করে যেটা বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে, ওই আইল্যান্ড থেকে আসার পরে আয়া করেছে কি ইয়োশির উপর, ডলের উপর আক্রমণ করে। আর তখন তার মৃত মেয়ে তাকে তো বাঁচিয়ে নেয়, আর সে তো আয়াকে সাথে নিয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় আয়ার কাছ থেকে তো মুক্তি মিলেছে, কিন্তু যেহেতু ওর মৃত মেয়ে মাই এসেছিল, সে এবার ওই ডলের ভেতরে ঢুকেছে এবং সে এখন তার নিজের বাড়িতে এসেছে, তার মায়ের সাথে বাবার সাথে থাকতে শুরু করেছে। আর ছোট জন তো তোমার ওই দাদির বাড়িতেই ছিল। তো আমার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, যে আয়ের কাছ থেকে মুক্তি পেলেও তার নিজের বড় মেয়ের কাছ থেকে মুক্তি পেয়নি, এবং বড় মেয়ে এতখানি যে সে ওর মায়ের বাবার ভাগ কাউকে দেবে না এবং বাবা মাকে পাগল বানিয়ে ফেলেছে। তো এইভাবেই শেষ হয় ক্রিপি সিনেমাটি। তো আমি জানি না তোমাদের সিনেমাটি কেমন লেগেছে, তবে তারপর ওই রকম নতুন নতুন সিনেমা, ক্রিপি সিনেমা মাঝে মাঝে যখন যেটা পারে আনার চেষ্টা করবো আর কি। তোমরা সাথে থেকো, তবে খুব বেশি দিন নাই, আগামী 2-3 মাস পরে আমি এখানে তোমার গেমিং স্টার্ট করবো, লাইক পিসি গেমিংস এবং ফ্রি ফায়ারের যে আমার কানেকশন করে রয়েছে ওয়ার্ল্ড উইড, আবার দেশীয় কানেকশন, হিউজ কানেকশন রয়েছে গেমিংয়ে যাবো কিসের জন্য? তোমার এই যে আমি যে টাইপের কাজ করি, এই টাইপের কাজ তো অনেক কষ্ট, একবারে কেবিন আটকে দিয়ে ভাবে সারাদিন একা। আমি সকালে কাজ শুরু করেছি ধরো ঘুম থেকে ওঠার পরে, এখনো আমি বেরোতে পারিনি, এখন সন্ধ্যা 7টা বাজে প্রায়, তো সারাদিন বদ্ধ থাকতে হয়। তো আমি চাচ্ছি অন্তত একটা চ্যানেলে ধরো র্যান্ডম অ্যানিমেশন আমি ভাতকে দিয়ে চালিয়ে নেবো, র্যান্ডম ভিডিও চ্যানেল একটা চ্যানেল আমি ভালো মতো কাজ করলাম, মাসে ভালো ভালো ভিডিও দিলাম নতুন নতুন। আর এই সাইবে যে আমার গেমিং এ যে সুবিধাটা হবে, আমি যখন গেমিং এ থাকবো ধরো 4-5 ঘন্টা স্ট্রিম করবো, তখন দেখা যাবে আমি ঘরের ভেতর থাকলো, আমি একা রইলাম না, আমি আড্ডা দিতে পারছি ডিসকর্ডে, ওই তালহা থাকলো, মোর থাকলো, তারপর আর অন্য যে ইউটিউবার রয়েছে তাদের সাথে আমার আড্ডাবাজি চললো, তোমাদের সাথে আড্ডাবাজি চললো। নর্মালি চিন্তা করো, আমি যে এখন কথাগুলো বলছি, এখন আমি লাইভ স্ট্রিমে রয়েছি, ফেস ক্যাম দিয়ে তোমরা কমেন্ট করছো, তোমাদের সাথে কথা বলছি, সেটা এক ধরনের কাজ। কিন্তু এই যে আমি কথা বলছি, ধরো আমি একটা এআই রোবটের মতো ভয়েস দিচ্ছি, বদ্ধ ঘরে, কারো চেহারাই দেখতে পারি না এখনো, এডিট মেডিট এগুলো তো আসলে বুঝতেই পারছো, বদ্ধ ঘরের কাজ কঠিন একটা বিষয়। তো এই জন্য আমার মেন্টাল ব্যাপারের কারণেও মানে আমার গেমিং আসতে হবে এবং কিছু কাজ কমিয়ে দেবো, অ্যানিমেশনের কাজটাও কমিয়ে দিব। গেমিং এ আমার মূলত ইচ্ছা হচ্ছে তালহাজে করে স্ট্রিম করে ওইরকম স্ট্রিম করা। এছাড়াও ওয়ার্ল্ড উইড প্রচুর পিসি গেমস আসে, যেগুলোর কাহিনী কিন্তু সিনেমার চেয়েও ডেঞ্জারাস। জিটিএস 6 আসবে কয়েকদিন পরে, তো জিটিএস 6 থেকে শুরু করে তো রেসিডেন্ট ইভিল 9 এসেছে, সেটা আমি খেলা শেষ করেছি। তো এই প্রত্যেকটা যে তোমার গেম থাকবে, সেই গেমটাকে আমি পুরা কমপ্লিট করে 1-1.5 ঘন্টার মধ্যে এক ভিডিওতে কমপ্লিট করে দেবো। তোমাদের কন্টেন্ট 10 দিন পরে আসুক, সমস্যা নাই। তবে কি হবে, তোমরা ভিন্ন স্বাদ পাবে, কারণ সবার হাই এন্ড পিসি নেই, সবার খেলার সুযোগ নেই, সময় নেই। কিন্তু যখন তুমি সোশ্যাল মিডিয়াতে দেখলে যে একটা গেমের ক্লিপ আসলো, তুমি বলতে পারবে যে হ্যাঁ এই গেমটা তো আলাইন ভাই খেলছে, আমরা দেখেছি। মানে আমি এমন ভাবেই তোমাদের সাথে কন্টেন্টগুলো আনবো যাতে তোমাদের মনে হয় যে না তুমি গেমটা খেলেছো। তো আমি খুব শীঘ্রই আসছি, হয়তো 2-3 মাস পরে। সে পর্যন্ত চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকো। তবে যেহেতু মুসির কাজ দিয়ে আমার অভ্যাস, মানে ভয়েস আর্টিস্ট, মাঝে মাঝে তো কিছু সিনেমা আনবো এবং যে গেমটা খেলতে পাবো না সেই গেমের এক্সপ্লেন আনবো আর কি। তবে আজকে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সুস্থতার জন্য দোয়া করো। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট
রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে, যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়াও আমাদের স্নিকার্সের কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো, এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।